ডিয়ার ভিউয়ার্স, রূপালী পর্দার গ্ল্যামার, ক্যামেরার পেছনের গল্প আর তারকাদের জীবনের অলিগলি নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান শোবিজ গ্রিন টেলিভিশনের উইকলি স্পেশাল এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি মিপা বিশ্বাস। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি থাকছে আমাদের আজকের এই এপিসোডে। লোকজন যখন আমাদের দেখে মাঝে মাঝে ভাবে বানরের গলায় মুক্তার মালাটা কে দিল। ইতিহাস গড়ল বনলতা এক্সপ্রেস। অভিনেত্রী ভাবনার মস্কো জয়। সিটি অফ গড, অপরাধ ও বঞ্চনার এক নির্মম আখ্যান। শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তন। দেখছিলেন আজকের বিশেষ আকর্ষণগুলো। এবার চলে যাচ্ছি শোবিজের মূল আয়োজনে। বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে তানিম নূর পরিচালিত সিনেমা বনলতা এক্সপ্রেস। আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে উত্তর আমেরিকার বক্স অফিসে অভাবনীয় সাফল্যের নজির গড়ে সিনেমাটি জায়গা করে নিয়েছে $4 লাখ ক্লাবে। কোনো বাংলাদেশি সিনেমার জন্য এটি একটি ঐতিহাসিক এবং নজিরবিহীন অর্জন। লোকজন যখন আমাদের দেখে মাঝে মাঝে ভাবে বানরের গলায় মুক্তার মালাটা কে দিল। কানাডা ও যুক্তরাষ্ট্রের মুক্তির পর থেকে বনলতা এক্সপ্রেস দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। মুক্তির মাত্র 17 দিনের মাথায় উত্তর আমেরিকার বাজার থেকে সিনেমাটি $4,01,000 গ্রস কালেকশন অর্জন করেছে। একটা করে গল্প আছে মায়ের ভয়ে চুপসে থাকা ডাক্তার। কে আপনি? আমি ডক্টর হাসান। বনলতা এক্সপ্রেসের এই সাফল্যের মাধ্যমে সিনেমাটি ভেঙে দিয়েছে অতীতে শীর্ষে থাকা আলোচিত চলচ্চিত্র হাওয়ার রেকর্ড। তথ্য অনুযায়ী হাওয়া উত্তর আমেরিকার মুক্তির পর মোট $3,58,000 আয় করেছিল, যেখানে বনলতা এক্সপ্রেস মাত্র মুক্তির 2 সপ্তাহেই $3,61,000 আয় করে সেই রেকর্ড অতিক্রম করে ফেলে। আছে অজানার খোঁজে বেরিয়ে পড়া একজন তরুণী চিত্রা। আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো এবং বক্স অফিস কম্পোস্কোর সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সাফল্য ধারা অব্যাহত রেখে তৃতীয় সপ্তাহেও সিনেমাটি দারুণ ব্যবসা করেছে। এই সময় অতিরিক্ত $40,000 গ্রস কালেকশন সিনেমাটির প্রতি দর্শকদের ক্রমবর্ধমান আগ্রহেরই বহিঃপ্রকাশ। বর্তমানে উত্তর আমেরিকার 21টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ছবিটি এবং প্রতিদিনই দর্শক উপস্থিতি বাড়ছে। বুড়িগঙ্গা টকিজ আয়োজিত এবং হইচই প্রোডাকশনের সহ প্রযোজনায় নির্মিত এই তারকাবহুল চলচ্চিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় সব তারকা। অভিনয় শিল্পীদের তালিকা রয়েছে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বাড়ি মমো, আজমেরি হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরিফিন জিলানি, লাবণ্য চৌধুরী ও মাসা সহ অনেকে। ছবিটির নিবেদক হিসেবে রয়েছে ইউসিবি এবং সহযোগী ইউকে পরিবেশক হিসেবে কাজ করেছে রেভারলি ফিল্মস। এরকম উন্নত মানের ছবি আরো আসুক। আমাদের দুজনের খুবই ভালো লেগেছে, মানে দেশীয় একটা সিনেমা। এই অর্জন সম্পর্কে পরিচালক তামিম নূর দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে পারাটা পুরো টিমের জন্যই গর্বের। বর্তমানে সিনেমাটি উত্তর আমেরিকার পাশাপাশি অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের সাফল্যের সাথে প্রদর্শিত হচ্ছে। আমার বউ আমার কোন কথা শুনি আর সবার গলার কাটা হয়ে আছে, গলা পর্যন্ত মদে ডুবে থাকা এক মুরব্বী। বনলতা এক্সপ্রেসের এই অসামান্য সাফল্য কেবল একটি চলচ্চিত্রের জন্য নয়, বরং এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং ভবিষ্যতে আরো বড় সাফল্যের পথ প্রশস্ত করেছে। এর আগে সবাই আমাকে কেন ডাকে। গত 13 এপ্রিল রোহিত সিনেমার প্রথম গান রোহিদে আইলা গা জুড়াইতে প্রকাশিত হয়। গানটি প্রকাশের পর থেকেই ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে। সঙ্গীত প্রেমীরা গানটিকে সাদরে গ্রহণ করেছেন এবং ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্রিয়েটররা গানটি নিয়ে নিজস্ব কন্টেন্ট তৈরি করেছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নেটিজেনরা গানটির সাথে নানা ধরনের দৃশ্য জুড়ে দিয়ে চমৎকার সব ভিডিও বানাচ্ছেন।
রোহিতের প্রথম গান রোহিত আইলা গা জোড়াইতে। গানটি প্রসঙ্গে রাজীব আহমেদ রাজু বলেন, এটি তার জন্য এক ভিন্ন অভিজ্ঞতা, যেখানে আগে এসেছে নাম, পরে তৈরি হয়েছে সুর। প্রায় 2 বছর আগে নির্মাতার ভাবনা থেকে গানটির জন্ম হয়। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন রাজীব আহমেদ রাজু। সঙ্গীত পরিচালনা, প্রযোজনা ও মিক্স মাস্টারিং এর দায়িত্বে ছিলেন রশিদ শরীফ শোয়েব। সঙ্গীত পরিচালক ইমন চৌধুরীও গানটির প্রশংসা করে একে একটি ঘোর বলেও অভিহিত করেছেন। সিনেমাটি গড়ে উঠেছে একজন সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে কেন্দ্র করে। মানবিক আবেগ, প্রেম এবং নীরবতার এক গভীর আখ্যান ফুটে উঠেছে এই সিনেমায়। এতে মূল চরিত্র অভিনয় করেছেন নাজিফা তুষি ও মুস্তাফিজুর রহমান ইমন। পান্না করলে তোর বউ বলে পাগল, এসব আকতা কুকতা করছো কি জন্য? হাওয়া খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের এই দ্বিতীয় সিনেমাটি মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের টাইগার কম্পিটিশন বিভাগে নির্বাচিত হয়েছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিনেমাটি আসছে ঈদুল আজহায় সারা দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। মানুষ অনেক দেখুক, এটা বরঞ্চ চাই। জনপ্রিয় শব্দটা অনেক মানুষ দেখলে আমার খুবই ভালো লাগে, এবং ফিল্ম মেকার হিসেবে আমার তো তৃপ্তি তখনই যখন আমি দেখব যে আমার ছবিটা সবাই দেখছে। ভিন্নধর্মী গল্প, নির্মাণ শৈলী এবং আবেগঘন উপস্থাপনার জন্য ইতিমধ্যে আলোচনায় থাকা সিনেমাটি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে সিনেমাটি মুক্তির আগেই এর গানটি দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে, যা সিনেমাটির সাফল্যের জন্য একটি বড় ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে। মস্কোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এবার দেখা মিলল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনার। নিজের অভিনীত সিনেমা নিয়ে এমন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া যে কোনো অভিনয় শিল্পীর জন্য স্বপ্নের মতো। এবার সেই স্বপ্নই বাস্তবে পরিণত হলো ভাবনার জন্য। 48তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস সিনেমার হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার এক নতুন গর্বের অধ্যায় সূচিত হলো। ভাবনা অভিনীত কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস সিনেমাটি উৎসবের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টকর বিভাগে জায়গা করে নিয়েছে। এই উৎসবে যোগ দিতে পরিচালক আসিফ ইসলাম সহ পুরো টিম নিয়ে মস্কো পৌঁছে গেছেন অভিনেত্রী। উৎসবের অন্যতম আকর্ষণ লাল গালিচায় হেঁটেছেন তিনি। প্রথমবারের মতো নিজের অভিনীত সিনেমা নিয়ে এমন আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ভাবনা জানান, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের প্রতিনিধিত্ব করার এক অনন্য সুযোগ। তার কাছে এই অভিজ্ঞতা জীবনের অন্যতম বড় মাইলফলক। মস্কোতে ছবিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের আন্তর্জাতিক নির্মাতা, সমালোচক এবং প্রযোজক। মূলত এই প্রদর্শনী থেকেই নির্ধারিত হবে ছবিটির বৈশ্বিক গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক বাজারে এর ভবিষ্যৎ পথ চলা। এর আগে কান চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে অংশ নিলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবার তিনি সেখানে নিজের কাজের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছেন, যা তার ক্যারিয়ারের জন্য এক নতুন উচ্চতা। নাচ দিয়ে শিল্পাঙ্গনে যাত্রা শুরু করা ভাবনা ছোট পর্দা জয় করে ধাপে ধাপে নিজেকে তৈরি করেছেন বড় পর্দার জন্য। ভয়ঙ্কর সুন্দর সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অভিষেক হওয়ার পর তিনি নিজেকে ভেঙেছেন বিভিন্ন চরিত্রে। তবে আন্তর্জাতিক উৎসবে নিজের সিনেমা নিয়ে লাল গালিচায় হাঁটা তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের নতুন পালক যুক্ত করেছে। ভাবনার এই মস্কো যাত্রা কেবল তার নিজের সাফল্যের গল্প নয়, বরং বৈশ্বিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের সিনেমার ক্রমবর্ধমান উপস্থিতির এক উজ্জ্বল উদাহরণ। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং চলচ্চিত্র শিল্পের প্রাণ সঞ্চারের প্রধান উপলক্ষ। গত 7 দশক ধরে ঢাকাই সিনেমার মুক্তি, উন্মাদনা ও ব্যবসার একটি বিশাল অংশ আবর্তিত হয়েছে ঈদকে কেন্দ্র করে। 1972 সালের ঈদুল ফিতরে কাজী জহিরের অবুঝ মন ব্যবসার সব রেকর্ড ভেঙে দেয়। এখান থেকেই ঈদের সিনেমার জয় জয়কার শুরু।
70 দশকে জহিরুল হকের রংবাজ, খান আতার সুজন সখী, SM শফির দি রেইন এবং আমজাদ হোসেনের গোলাপি এখন ট্রেনে এসব কালজয়ী সিনেমা ঈদেই মুক্তি পায়। এছাড়াও ইবনে মিজানের জিজ্ঞাসা, বাহাদুর ও নিশান মুক্তি পায় ঈদে। অ্যাকশন, সামাজিক ও ফ্যান্টাসি সব ধারার সিনেমারই তখন দারুণ চাহিদা ছিল। 80 দশকে মধুমিতা মুভিজ ধারাবাহিকভাবে মাসুম, বাগদাদের চোর মুক্তির মাধ্যমে উৎসবগুলোকে ঝলমলে করে তোলে। এছাড়া অস্বীকার, লড়াকু, রাঙাভাবি, স্বামী স্ত্রী, সাহেবের মতো ব্যবসা সফল সিনেমাগুলো এই দশককে সমৃদ্ধ করে। 90 দশকে SAS প্রোডাকশন ও আনন্দমেলা প্রযোজিত কেয়ামত থেকে কেয়ামত, স্বামী কেন আসামি, বিয়ের ফুল দর্শকদের মাতিয়ে রাখে। এই সময়ে শাবানা ছিলেন ঈদের প্রধান তারকা। 1996 সালে এক ঈদে তার 4টি সুপারহিট সিনেমা মুক্তির রেকর্ড আজও স্মরণীয়। এছাড়া সালমান শাহ অভিনীত তুমি আমার, স্বপ্নের ঠিকানা ঈদের আমেজ বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। 2000 সালের দশকে FI মানিক, মমতাজুর রহমান আকবর ও বদিউল আলম খোকনের পরিচালনায় মুক্তি পায় অসংখ্য সুপারহিট সিনেমা। এই সময় স্যাটেলাইট চ্যানেলে সিনেমার প্রিমিয়ারের প্রচলন শুরু হয়, যা হল বিমুখ দর্শকদের কাছে নতুন দিগন্ত উন্মোচন করে। শাকিব খান এই দশকের শুরু থেকে ঈদে তার আধিপত্য বিস্তার করেন। 2009 সালে এক ঈদেই তার 5টি সিনেমা মুক্তি পায়। পরবর্তীতে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত অগ্নি 2, পোড়ামন 2 বা অনন্ত জলিলের মোস্ট ওয়েলকামের মতো সিনেমাগুলো ঈদের বাজার ধরে রাখে। 2023 সালে শাকিব খানের প্রিয়তমা এবং আফরান নিশোর সুরঙ্গর মুক্তি নতুন করে হলমুখী দর্শক ফিরিয়ে আনে। এরপর রাজকুমার, তুফান, বরবাদ, দাগি ও জঙ্গলির মতো সিনেমাগুলো ঈদের আমেজকে আরও তীব্র করেছে। এখন আর কেবল সিঙ্গেল থিয়েটার নয়, মাল্টিপ্লেক্সের কল্যাণে আধুনিক প্রযুক্তিতে সিনেমা দেখার নতুন ধারা তৈরি হয়েছে। 70 বছরেরই দীর্ঘ পথ চলায় বাংলা সিনেমার ঈদের ইতিহাস সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। ডিজিটাল যুগে এসে উৎসবের দিনে বড় পর্দায় সিনেমা দেখার আবেগ আজও অম্লান। পুরনো দিনের সোনালী স্মৃতি আর আধুনিকতার মেলবন্ধনে ঢাকায় সিনেমা সামনের দিনগুলোতেও ঈদকে কেন্দ্র করে নতুন নতুন ইতিহাস রচনা করবে, এটাই প্রত্যাশা। আপনারা দেখছেন গ্রিন টেলিভিশনের শোবিজ। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, কারণ বিরতির পরেই জানাবো শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তন সম্পর্কে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন শোবিজে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে যে হাতে গোনা কয়েকটি সিনেমা দর্শকদের মন ও মগজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে, সেগুলোর মধ্যে ফার্নান্দো মেইরেলস ও কাতিয়া লুন্দের কালজয়ী সিনেমা সিটি অফ গড নিঃসন্দেহে অন্যতম। 2002 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি আজও সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমী ও বিশ্লেষকদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। কেন এই সিনেমাটি বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এবং কি এর বিশেষত্ব, চলুন দেখে নেওয়া যাক। ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের উপকণ্ঠে অবস্থিত সিটি অফ গড নামের বস্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সিনেমার গল্প। 70-এর দশকের থেকে 80-র দশকের শেষ পর্যন্ত সেখানকার ক্রমবর্ধমান অপরাধ, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং কালচারের যে চিত্র পরিচালক নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন, তার দর্শকদের শিহরিত করে তোলে। É a linha de montagem do tráfico, tão chato quanto apertar parafuso. A maconha é embalada num pacotinho chamado dólar. সিনেমাটি মূলত বাসাব নামক এক কিশোরের চোখ দিয়ে দেখা, যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আলোকচিত্রী হওয়ার স্বপ্ন দেখে। সে দেখে কিভাবে তার চারপাশের বন্ধুরা অপরাধের চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। সিটি অফ গড কেবল একটি অপরাধমূলক সিনেমা নয়, এটি প্রচলিত ব্যবস্থার ব্যর্থতার এক দলিল। এখানে কিছু বিষয় তুলে ধরা হয়েছে, যেমন বিশ্বজুড়ে আজও বিভিন্ন শহরের বস্তি বা নিম্নবিত্ত এলাকায় কিশোর গ্যাংয়ের প্রভাব একটি বড় সামাজিক সমস্যা। এই সিনেমাটি দেখায় কিভাবে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সুযোগের অভাব একজন কিশোরকে অপরাধ জগতের দিকে ঠেলে দেয়।
সিনেমাটিতে অভিনয়ের জন্য অধিকাংশ চরিত্র স্থানীয় বাসিন্দার থেকে নেওয়া হয়েছিল, যা এর চিত্রায়নকে দিয়েছে অবিশ্বাস্য এক বাস্তবতার স্বাদ। মনেই হয় না যে এটি কোনো সিনেমার অভিনয়। সিনেমাটি সিনেমাটোগ্রাফি, দ্রুতগতির এডিটিং এবং বর্ণনার ঢং সমসাময়িক বিশ্ব চলচ্চিত্রের নতুন এক ধারা তৈরি করেছিল। এটি আজও নতুন প্রজন্মের নির্মাতাদের জন্য একটি পাঠ্যপুস্তকের মতো। সিনেমাটির কেন্দ্রবিন্দুতে থাকা নীল জে বা নকআউট নেট এর মতো চরিত্রগুলোর ক্ষমতার দ্বন্দ্বে যে নৃশংস রূপ উপস্থাপন করে তা আমাদের মনে করিয়ে দেয় যে একটি বিশৃঙ্খল সমাজে মানবিকতা কিভাবে হারিয়ে যায়। এটি কেবল ব্রাজিলেই সীমাবদ্ধ নয়, বরং পৃথিবীর যে কোনো প্রান্তের সুবিধাবঞ্চিত অঞ্চলের অন্ধকার দিকগুলোর এক শৈল্পিক বহিঃপ্রকাশ। সিটি অফ গড কেবল বিনোদন দেয় না, এটি সমাজ নিয়ে ভাবতে শেখায়। এটি আমাদের প্রশ্ন করে, সমাজ ব্যবস্থা যদি একজন মানুষকে অন্ধকারের পথে যেতে বাধ্য করে তবে দায় কার? অপরাধের ভিড়ে হারিয়ে যাওয়া জীবনগুলোর আর্তনাদ আজ যেন এই সিনেমার ফ্রেমগুলো থেকে বেরিয়ে আসে। আপনি যদি বিশ্ব সিনেমার অনুরাগী হন এবং সিনেমার মাধ্যমে সমাজের গভীর প্রবেশ করতে চান, তবে সিটি অফ গড আপনার জন্য এক অপরিহার্য অভিজ্ঞতা। বাংলা আধুনিক গানের জগতে যে কয়েকজন শিল্পী ও সুরকার নিজস্ব শৈলী ও মৌলিকতায় স্বতন্ত্র স্থান করে নিয়েছেন, তাদের মধ্যে লাকি আখন্দ নিঃসন্দেহে অন্যতম। বাংলা সঙ্গীতের এই উজ্জ্বল নক্ষত্রের নবম মৃত্যুবার্ষিকী ছিল 21 এপ্রিল। 70-এর দশকের মাঝামাঝি সময় থেকে বাংলা গানে আধুনিকতার যে হাওয়া লেগেছিল তার অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি। সঙ্গীতের প্রতিটি শাখায় সুর, সঙ্গীত পরিচালনা এবং কণ্ঠে তিনি রেখে গেছেন তার প্রতিভার অমোঘ ছাপ। লাকি আখন্দের সুরের বৈশিষ্ট্য ছিল বহুমুখী। তিনি একদিকে যেমন মেলোডি প্রধান রোমান্টিক গান সৃষ্টিতে সিদ্ধ হস্ত ছিলেন, তেমনি তার সুরের বিন্যাসে পশ্চিমা মিউজিক অ্যারেঞ্জমেন্টের সার্থক প্রয়োগ ঘটিয়েছিলেন। বিশেষ করে ড্রামস, গিটার এবং সিনথেসাইজারের আধুনিক ব্যবহার বাংলা গানে জনপ্রিয় করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। আবার এলো যে সন্ধ্যা, এই নীল মণিহার, হৃদয় আমার দুঃখের ঠিকানা, এই গানগুলোর সুর শুনলে বোঝা যায় কতটা যত্ন আর নিখুঁত পরিমাপ নিয়ে তিনি সুর বাজাতেন। সাত বছর বয়স থেকেই তিনি সঙ্গীতের তালিম নিতে শুরু করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি সেতার ও বেহালা বাজাতেন, যা পরবর্তীকালে তার সঙ্গীত পরিচালনায় গভীর প্রভাব ফেলেছিল। তিনি বাংলাদেশ বেতার সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছেন। তার করা সুরের বিশেষত্ব ছিল একটি গান শোনার পর শ্রোতার মনে দীর্ঘস্থায়ী আবেদন তৈরি করা। তার সুর করা গানগুলো কেবল সমসাময়িক শ্রোতাদেরই নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে বিমোহিত করে চলেছে। যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম। লাকি আখন্দ কেবল একজন সুরকার বা গায়ক ছিলেন না, তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ সঙ্গীত সাধক। বাংলা গানের সোনালী যুগের প্রতিনিধি হিসেবে তিনি যে মানদণ্ড স্থাপন করে গেছেন তা আজও নতুন প্রজন্মের শিল্পীদের জন্য শিক্ষণীয়। অকাল প্রয়াত এই কিংবদন্তি শিল্পী দীর্ঘ অসুস্থতার পর আমাদের মাঝে না থাকলেও তার সৃষ্টি করা প্রতিটি সুরের মূর্ছনা আজও বাংলা গানের আকাশকে আলোকিত করে রেখেছে। তিনি আমাদের মাঝে বেঁচে আছেন তার কালজয়ী গানগুলোর মাধ্যমে। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। বলিউডের বাদশা শাহরুখ খান মানে এক অমলিন জাদুকরী আবেশ। পর্দায় তিনি যেমন রোমান্সের রাজা, পর্দার বাইরেও তার ব্যক্তিত্ব আর রসবোধ সমানভাবে মুগ্ধ করে কোটি ভক্তকে। কিং নামের সিনেমায় ফিরছেন এই বলিউড বাদশা। তবে সম্প্রতি তিনি আবারও শিরোনামে এসেছেন তার দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম আইকনিক সিনেমা ওম শান্তি ওমের একটি সংলাপকে ঘিরে। অস্কারের আয়োজক কর্তৃপক্ষ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিনেমার একটি বিখ্যাত সংলাপ নিয়ে পোস্ট করে, তখন শাহরুখ খানের প্রতিক্রিয়ায় আবারও প্রমাণিত হলো কেন তিনি আজও অপ্রতিদ্বন্দ্বী। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आज आप सब ने मुझे
मेरी चाहत से मिलाया। ওম শান্তি ওম সিনেমার সেই অমোঘ সংলাপ। যদি কোনো কিছু মন থেকে চাও, পুরো মহাবিশ্ব সেটি তোমার কাছে পৌঁছে দিতে কাজ শুরু করে। কেবল সিনেমাটির চিত্রনাট্য নয়, বরং এটি অনেক মানুষের জীবনের অনুপ্রেরণা হয়ে উঠেছে। একাডেমি যখন এই সংলাপটি শেয়ার করে লিখে যে ভাগ্য কখনো সুযোগ মিস করে না, তখন শাহরুখ খান তার নিজস্ব সাবলীল ঢঙে লিখেছেন যে এটি তাকে স্মৃতির পাতায় ফিরিয়ে নিয়ে গেছে। তিনি বিনয়ের সঙ্গে যোগ করেছেন, এই অনুভূতি তাকে আবারও বিশ্বের রাজার মতো অনুভব করাচ্ছে। এই ছোট্ট একটি মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে ইন্টারনেটে, যা প্রমাণ করে ভক্তদের সঙ্গে শাহরুখ খানের সংযোগ আজও কতটা অটুট। 2007 সালে মুক্তি পাওয়া ফারাহ খান পরিচালিত এই সিনেমাটি ছিল একাধারে বিনোদন, আবেগ এবং বলিউডের স্বর্ণযুগের প্রতি শ্রদ্ধা। দীপিকা পাডুকোনের ক্যারিয়ারের সূচনা হয়েছিল এই সিনেমার মাধ্যমেই। আজকের দিনেও সিনেমাটির গান, সংলাপ এবং গ্ল্যামার দর্শকদের মনে একইভাবে প্রভাব ফেলে। পরিচালক ফারাহ খানও শাহরুখ খানের এই মন্তব্যে সাড়া দিয়ে সিনেমাটির আরেকটি জনপ্রিয় সংলাপ পিকচার এখনো বাকি আছে বন্ধু লিখে ভক্তদের মনে আরও উদ্দীপনা ছড়িয়ে দিয়েছেন। বর্তমানে শাহরুখ খান কর্মব্যস্ততার তুঙ্গে। একদিকে যেমন শোনা যাচ্ছে পরিচালক অ্যাটলির সঙ্গে সফল কাজের পর তিনি দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সঙ্গে কাজ করতে পারেন। অন্যদিকে বড় পর্দায় তার আগামী সিনেমা কিং নিয়ে শুরু হয়েছে দারুণ জল্পনা কল্পনা। 2025 সালের নভেম্বর মাসে কিং এর ফার্স্ট লুক প্রকাশ হয়েছিল। এই সিনেমায় প্রথমবারের মতো শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগ করবেন তার মেয়ে সুহানা খান। এছাড়া অভিষেক বচ্চন ও দীপিকা পাডুকোনের উপস্থিতিতেও দর্শকের মনে তৈরি করেছে তুমুল প্রত্যাশা। বড়দিনের উপহার হিসেবে এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। मैं तो धम चिक पक धम लुट पुट गया मैं तो गया। শাহরুখ খানকে শেষবারের মতো বড় পর্দায় দেখা গিয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি সিনেমায়, যা মুক্তি পেয়েছিল 2023 সালের ডিসেম্বরে। জয় হিন্দ। শাহরুখ খান কেবল একজন অভিনেতা নন, তিনি একটি প্রতিষ্ঠান। বারবার ফিরে আসা এবং প্রতিটি প্রজন্মে নতুন করে নিজেকে উপস্থাপন করার এই দক্ষতাই তাকে করে তুলেছে কিং খান। অস্কারের স্বীকৃত হোক বা সাধারণ ভক্তের ভালোবাসা, শাহরুখ খানের সেই চিরচেনা জাদুকরী উপস্থিতি যেন সবসময় আমাদের মনে করিয়ে দেয় পিকচার এখনো সত্যিই অনেক বাকি আছে। বিনোদনের চাকচিক্য পর্দার পেছনের এই গল্পগুলো নিয়ে সাজানো ছিল আমাদের আজকের আয়োজন। রূপালী জগতের আরও রংচঙে খবর আর অজানা সব তথ্য নিয়ে নেক্সট উইকে আবারও হাজির হয়ে যাব শোবিজে। টিল দেন কিপ ওয়াচিং গ্রিন টেলিভিশন।